নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এসে গেছি ড্রাকুলার সন্ধানে অর্জুন, সমরেশ মজুমদারের অর্জুন কাহিনীর ৬ষ্ঠ পর্ব নিয়ে। আগের ৫টা পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনাদের যদি শুনতে ইচ্ছা হয় শুনবেন, আর একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমরা গল্পের প্রায় মাঝামাঝি পৌঁছে গেছি। অর্জুন, মেজর আর গোরানকে নিয়ে এবার পাড়ি দিচ্ছে হাসিমারা জঙ্গলে সত্যিকারের ড্রাকুলার সন্ধানে। সত্যি কি তারা কোনো ড্রাকুলা খুঁজে পাবে? চলুন সরাসরি চলে যাই গল্পে। খুব ভালো থাকবেন সবাই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ারের প্রতীক্ষায় রইলাম। খুব খুব ভালো থাকুন। নমস্কার। জায়গাটা যে ভয়ঙ্কর এবং দিনের বেলাতেই যখন সেটা টের পাওয়া যায়, তখন রাত্রে তার চেহারা কিরকম হবে জিজ্ঞাসা করতে যাচ্ছিল অর্জুন। কিন্তু উত্তম কুমার চট্টোপাধ্যায় ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন। গাড়ি থামলে ওর গলা পাওয়া গেল। আপনারা কিছু শুনতে পাচ্ছেন স্যার? শোনা যাচ্ছিল দূরে কোথাও কোনো প্রাণী যেন আর্তনাদ করছে। মেজর গোরান সাহেবকে ব্যাপারটা বললে তিনি ইন্টারেস্টিং বলে মাথা দোলালেন। উত্তম কুমার বললেন, স্যার আমার কথা শুনুন। আমি পুলিশ অফিসার হিসেবে যেখানে যেতে সাহস পাচ্ছি না, সেখানে আপনারা কেন ঝুঁকি নিচ্ছেন? ঠিক আছে ঠিক আছে, আপনি হুতুমপুর চলুন, সেখানেই থেকে যাবেন। আমরা তেঁতুলতলা থেকে ঘুরে আসছি। আপনি ওরকম একটা নামের মালিক হয়েও এত ভয় পান? মেজর বেশ থমকে উঠলেন। গাড়িটা যত এগোচ্ছিল ততই শব্দটা বাড়ছিল। অন্ধকার হলেও দূরের আকাশের একটা দিক যে কালো হয়ে আছে তা বোঝা যাচ্ছিল। পুলিশ অফিসার উত্তম কুমার বললেন, সোজা গেলে ক মিনিটের মধ্যেই হুতুমপুর গ্রাম স্যার। দেখুন, একটাও আলো জ্বলছে না, সবাই ঘুমিয়ে আছে। আর বাঁ দিকে এগোলে তেঁতুল বন। গোরান সাহেব ইংরাজিতে জিজ্ঞাসা করলেন, কাঁদছে কে? স্পিরিট স্যার, স্পিরিট। ভিলেজ পিপল টোল্ড মি স্যার। মেজর জিজ্ঞাসা করলেন, আপনি দেখেছেন? না স্যার, আমি দেখতেও চাই না। দেখুন, কান্নাটা এখন স্পষ্ট হয়ে উঠেছে। উত্তম কুমার অর্জুনের শরীরের ঘনিষ্ঠ হলেন। মেজরের নির্দেশে তেঁতুল বনের দিকে গাড়ি ঘুরল। মিনিট ৫ যাওয়ার পর ড্রাইভার জানালো যে সামনে কোনো রাস্তা নেই, জমিও বেশ উঁচু নিচু, গাড়ি এগোবে না। মেজর এবং গোরান সাহেব নেমে দাঁড়াতে অর্জুন বলল, নামুন মশাই। উত্তম কুমার অদ্ভুত একটা শব্দ করে বলল, বেশ চলুন। আমি সঙ্গে না গেলে পরে আবার কৈফিয়ত দিয়ে প্রাণ বেরিয়ে যাবে। তাহলে সেটাই আগে যাক। মেজর এবং গোরান সাহেব তৈরি হয়ে এসেছেন। ব্যাগ থেকে লম্বা আর শক্তিশালী টর্চ বের করে ওরা এগোলেন। এবড়ো খেবড়ো জমি ডিঙিয়ে শেষ পর্যন্ত ওরা জঙ্গলের ধারে পৌঁছে গেলেন। সামনে লম্বা লম্বা তেঁতুল গাছ ওর গায়ে লাগিয়ে দাঁড়িয়ে আছে। এতখানি জায়গা জুড়ে কি করে শুধু তেঁতুল গাছের জঙ্গল জন্মালো তা নিয়ে নিশ্চয়ই গবেষণা করা যায়। গাছগুলোর নিচে লম্বা লম্বা ঘাস আর লতা পাতার জঙ্গল। মেজর উত্তম কুমারকে জিজ্ঞাসা করলেন, এই জঙ্গলের জিওগ্রাফি সম্পর্কে নিশ্চয়ই আপনার কোনো আইডিয়া নেই? না স্যার, অনেক লম্বা, দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে স্যার। ওই শুনুন। অর্জুন খেয়াল করেনি ওরা জঙ্গলের কাছে আসা মাত্র ওই কান্না থেমে গিয়েছিল। কিছুক্ষণ বিরতি দিয়ে হঠাৎ সেই কান্না যেন জঙ্গলময় ছড়িয়ে পড়ল। মেজর বলল, এই জঙ্গলে শকুন ছাড়া অন্য কোনো পাখি থাকে বলে আমার মনে হচ্ছে না। এগুলো শকুনের বাচ্চার চিৎকার। পাশ দিয়ে হাঁটা যাক, পথ একটা না একটা থাকবেই। চলো। প্রথমে গোরান সাহেব হাঁটছিলেন। তার টর্চের লম্বা লম্বা আলো জঙ্গলের শরীরে পথ খুঁজছিল। ওর পেছনে মেজর। উত্তম কুমার দ্রুত অর্জুনের সামনে চলে এলেন। নিচু গলায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এরা এই জঙ্গলে কি খুঁজছে স্যার? প্রেতাত্মা। ড্রাকুলা হলে আরো ভালো হয়। সর্বনাশ। ভয় পাওয়ার কিছু নেই, এরা এ ব্যাপারে খুব এক্সপার্ট। কি বলছেন আপনি? বড় বড় ওঝারা এখানে ঢুকতে চায় না স্যার। বছরখানেক আগে দুটো দাগি আসামি এই জঙ্গলে এসে লুকিয়েছিল। ৩ দিন বাদে খুব শকুন উঠছে দেখে গ্রামের লোক আমাদের খবর দেয়। দিন দুপুরে
দুজন ওঝাকে সঙ্গে নিয়ে 10 জনের ফোর্স এসে পচা ডেড বডি উদ্ধার করেছিল স্যার। তার অর্ধেকটাই শকুনের পেটে চলে গিয়েছিল বলে পোস্টমর্টেম করাই যায়নি। লোকে বলে ওই 2 আত্মাই নাকি এখানে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে। উত্তম কুমার বললেন, অসম্ভব নয়, এখানকার অরিজিনাল আত্মারা বোধহয় ওদের থাকতে দিচ্ছে না। হতে পারে স্যার, গ্রামের লোকেরা এই কথাই বলে। দেখা গেল গোরান সাহেব দাঁড়িয়ে আলোর ইশারা করছেন। তার সামনেই একটা পায়ে চলা পথ। ওরা সেই পথেই ঢুকলো। পথটা হাঁটার পক্ষে মোটেও আরামের নয়। তেঁতুল গাছের যেসব ডাল নিচে নেমে এসেছে তার ছোঁয়া লাগা মাত্র কাঁটা ফুটছিল। ওই কাঁটা এত শক্ত এবং ধারালো যে উত্তম কুমার বারবার উহ আহ করছিল। দেখা গেল শুধু তেঁতুল বন নয়, কুল গাছও মিশে আছে তার সাথে। বাইরে থেকে যতটা ঘন দেখাচ্ছিল, খানিকটা ভিতরে আসার পর তেমন মনে হলো না। মানুষের অস্তিত্ব টের পেয়ে বোধ হয় শকুনের বাচ্চাগুলো তাদের কান্না থামিয়েছে। অর্জুন মেজরের পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কোন দিকে যাবেন? সেটাই তো বুঝছি না। গোরান সাহেব ইংরাজিতে বললেন, ওই জায়গাটা বেশ পরিষ্কার, চলো ওখানে গিয়ে আমরা ওয়েট করি। শকুনের বাচ্চাগুলো যখন আমাদের কথা টের পেয়ে গেছে তখন তারা কেউ থাকলে জানতেই পারবে। বলতে বলতে তিনি শক্ত হয়ে গেলেন। তার চোখ ঘুরতে লাগলো। অর্জুন অবাক হয়ে তার দৃষ্টি অনুসরণ করে মুখ ফেরাতে দেখতে পেল অন্ধকারে একটা কিছু নড়ছে। মেজর সেটা বুঝতে পেরে টর্চ জ্বালতেই সাপটাকে দেখা গেল। অন্তত হাত পাঁচেক লম্বা, মোটা, কালো হলুদ রঙের সাপটা মাটি থেকে সোজা হয়ে ফনা তুলে দাঁড়াবার সময় চকিতে ঘটনাটা ঘটে গেল। ওরকম বিদ্যুতের মতো বৃদ্ধ গোরান সাহেব যে ছুটে গিয়ে ওর গলা টিপে ধরতে পারেন তা না দেখলে বিশ্বাসই করা যায় না। বাঁ হাতে টর্চ আর ডান হাতে ভারী সাপটাকে তুলে মাটিতে আছাড় মারছিলেন গোরান সাহেব। তারপর টর্চটা এগিয়ে দিলেন অর্জুনের দিকে। অর্জুন সেটাকে ঘুরিয়ে ওর ওপর আলো ফেলতেই বাঁ হাতে একটা ছুরি বের করলেন ব্যাগ থেকে। ডান হাতের মুঠোয় ধরা সাপটার মাথাটা ছুরি চালাতেই শরীরটা দুটুকরো হয়ে গেল। মাটিতে পড়ে কাটা শরীরটা ছটফট করতে লাগলো। একটা চওড়া ঘাস ছিঁড়ে মাথাটাকে ভালো করে মুড়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলেন গোরান সাহেব। এই কর্মটি অবাক হয়ে দেখছিল উত্তম কুমার। ফিস ফিস করে জিজ্ঞাসা করলো, উনি কে? অর্জুন বলল, একজন গবেষক। হ্যাঁ, সাপের মাথা নিয়ে গবেষণা করেন নাকি? বোধ হয়। সাংঘাতিক, ওরকম বিষাক্ত সাপ খেয়ে কিভাবে ধরলেন? অর্জুন গোরান সাহেবের ওপর থেকে টর্চের আলোটা সরায়নি। ওর মুখে যে বিকৃতি এসেছিল, ঠোঁটে যে বীভৎস হাসিটা ফুটেছিল, তা একটু একটু করে স্বাভাবিক হয়ে যেতে সে আলোটা নেভালো। গোরান সাহেব মেজরের পাশে এসে দাঁড়ালেন। বললেন, আমার মনে হয় এবার ফিরে গেলে ভালো। এখানে থাকা মানে সময় নষ্ট করা। হঠাৎ যেখানে সাপ থাকে সেখানে ড্রাকুলা থাকে না। গোরান, তোমাকে অনেকবার বলেছি এদেশের কেউ ড্রাকুলার নাম বইয়ের বাইরে শোনেনি। ড্রাকুলার কথা অশিক্ষিত মানুষরা জানেও না। এরা বিশ্বাস করে ভূত প্রেত আত্মায়। ওহ নো, এরা মনে করে বাজে আত্মা মানুষের শরীরে ঢুকে তাকে দিয়ে খারাপ কাজ করায়। আমি কি ভুল বলেছি? গোরান সাহেব প্রতিবাদ করলেন, হ্যাঁ তা করে, কিন্তু সেটা মানুষ দিনে জেগে থাকে, ঘুমোয় না। আর সাপের সঙ্গে প্রেতাত্মার কোনো সম্পর্ক থাকতে পারে, কিন্তু সাপ আছে বলে তারা এই বন থেকে চলে যাবে কেন? বিরক্ত হলেন মেজর। দুটো সমান শক্তিশালী শত্রু সাধারণত এক জায়গায় থাকে না মেজর। হাসলেন মেজর। শুনেছিস সাপ শয়তানের বন্ধু, তুমি শত্রু বলছো কেন? শয়তান ড্রাকুলা নয়, প্রেতাত্মা নয়, সে ঈশ্বরের শত্রু। তর্কটা থেমে গেল, কারণ দূরে গাড়ির ইঞ্জিনের আওয়াজ পাওয়া গেল। ওরা নেমে আসার পর ড্রাইভার গাড়িতেই থেকে গিয়েছিল। ভয় পেয়ে সে গাড়ি নিয়ে এখান থেকে চলে যাচ্ছে না তো? উত্তম কুমার কান পেতে শুনে বলল, না স্যার, এটা আমাদের গাড়ির আওয়াজ নয়। তাহলে আপনার জিপটা চলে এসেছে। আমাদের ড্রাইভার মোটা টাকা ভাড়া হিসেবে পাবে, সে না বলে চলে যাবে না। অর্জুন বলল,
আওয়াজটা ওদের বাঁ দিকে কোথাও থেমে গেল। অর্জুন মনে করার চেষ্টা করলো ওরা এখানে এসেছে ডান দিক থেকে, অর্থাৎ ওদের গাড়ি রয়েছে ডান দিকে। যদি কেউ এখন গাড়ি নিয়ে আসে তাহলে সে আগের গাড়িটাকে দেখতে পায়নি। মেজর বললেন, গাড়ির আওয়াজ যখন তখন মানুষও আসছে। এই যে অফিসার, আপনি বলেছিলেন দিনের বেলাতে এখানে কেউ আসে না, ভূত প্রেত নিশ্চয়ই গাড়ি নিয়ে আসবে না? হ্যাঁ, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না স্যার, অফিসার ধন্দে পড়লেন। অর্জুন বলল, এখন কেউ কথা না বললে ভালো হয়। আলো নিভিয়ে ওরা চারজন চুপচাপ দাঁড়িয়ে রইল। ক্রমশ জঙ্গলের শব্দগুলো জোরালো হতে লাগলো। এতক্ষণ আলো এবং কথাবার্তার কারণে এই শব্দগুলো যেন মিইয়ে গিয়েছিল। একটু পরে রাতের জঙ্গলের শব্দমালা এত প্রবল হয়ে উঠল যে কোনটা পাখির ডাক, কোনটা ডালপালা নাড়ার শব্দ, তা অর্জুন আলাদা করতে পারছিল না। মনে হচ্ছিল এখন যে কোনো মুহূর্তে যে কোনো গাছ থেকে যে কেউ নেমে আসতে পারে। যে নামবে সে প্রেতাত্মা ছাড়া অন্য কিছু হলে অবশ্য মানানসই হবে না। হঠাৎ অন্য রকমের শব্দ কানে এলো। কিছু যেন পড়ে গেল, পরপর দুটো, এবং তখন জঙ্গলের শব্দগুলো আচমকা থেমে গেল। একটু পরে গাড়ির আওয়াজ উঠল। সেটা যে দূরে চলে যাচ্ছে বুঝতে পেরে অর্জুন বলল, ওদিকটায় চলুন তো। মেজর জিজ্ঞাসা করলেন, কেন? শব্দটা কেন হলো দেখতে হবে তো। গোরান সাহেবই উদ্যোগী হলেন। বেশ কিছুক্ষণ কুল গাছের ডাল থাকলে এগোলো যাচ্ছিল না। তেঁতুল গাছ আর কুল গাছের অবস্থান এত ঘনিষ্ঠ কি করে হলো তা কে জানে। ঘন্টাখানেক ঘোরাঘুরির পর গোরান সাহেব হঠাৎ চিৎকার করে উঠলেন। ওরা কোনো রকমে তার কাছে পৌঁছে গেল, আর পৌঁছে চমকে উঠল। দুটো পূর্ণ বয়সের মানুষের শরীর চিৎ হয়ে পড়ে আছে মাটিতে। দুজনেরই অর্ধাঙ্গে কিছু নেই। মেজর বসে পড়লেন পাশে, পরীক্ষা করে বললেন, ডেড। অর্জুন বলল, দেখুন তো কোনো ক্ষতচিহ্ন আছে কিনা, এটা মার্ডার কেস। উত্তম কুমার বললেন, কি করে বুঝলেন স্যার? এই জঙ্গলে। ধুর মশাই! অর্জুন এবার রেগে গেল। শুনলেন গাড়ির আওয়াজ, কিছু ফেলার শব্দ। যারা ওদের খুন করেছে তারা ডেড বডি দুটো এখানে ফেলে গেল, কারণ ওরা জানে মানে পাওয়া গেলে আপনারা অথবা সাধারণ লোক বিশ্বাস করবে ভূতে মেরেছে, আর যখন পাবে তখন শকুন অর্ধেক খেয়ে ফেলেছে। উত্তম কুমার যেন ঝাঁকুনি খেলেন। দ্রুত গিয়ে মানুষ দুটোর শরীরে টর্চের আলোয় পরীক্ষা করতে আরম্ভ করলেন। তারপর দুজনেরই ডান হাতের কবজির ওপরে সামান্য ক্ষতচিহ্ন আবিষ্কার করলেন। গোরান সাহেব বললেন, এই দুজনের শরীরে এক ফোঁটাও রক্ত নেই। মেজর চমকে উঠলেন, তার মানে? মনে হয় সমস্ত রক্ত শরীর থেকে বার করে নেওয়া হয়েছে। কেন? উত্তম কুমার জিজ্ঞাসা করলেন। জানি না, তবে পোস্টমর্টেম করলে আপনারা জানতে পারবেন। উত্তম কুমার সোজা হয়ে উঠে দাঁড়ালেন। কিন্তু এদের এখান থেকে নিয়ে যাব কি করে? এই জঙ্গলে তো কেউ সহজে ঢুকতেই চায় না। আমরা এখানে অপেক্ষা করছি, আপনি আমাদের গাড়ি নিয়ে ফিরে গিয়ে আপনার জিপ আর সেপাইদের নিয়ে আসুন। আপনারা এখানে একা থাকবেন? উত্তম কুমার ইতস্তত করছিল। অর্জুন হেসে বলল, চলুন, আপনার সাথে আমি যাচ্ছি। গাড়িতে উঠে অর্জুন জিজ্ঞাসা করল, আমরা যে পথ দিয়ে এখানে এসেছি সেই পথ ছাড়া এই হুতমপুরে পৌঁছবার অন্য কোনো পথ আছে? হ্যাঁ স্যার, আছে। ধূপগুড়ি দিয়ে একটা পথ আছে। তাহলে ওই পথ দিয়ে গাড়ি নিয়ে এলে আপনার জিপের লোকজন দেখতে পাবে না, তাই তো? হ্যাঁ স্যার। আপনার সঙ্গে ওয়্যারলেস বা ওয়াকি টকি নেই? না। অর্জুন বুঝলো যে গাড়িটা মৃতদেহ ফেলে গেছে তাকে ধরবার কোনো সুযোগ আর নেই। শরীর থেকে রক্ত বের করে নিয়ে যাদের মেরে ফেলা হয়েছে তাদের অপরাধটা কি? সেই রক্ত নিয়ে এরা কি করছে? চোখের সামনে যদি ঘটনাটা ঘটতো তাহলে গ্রামের লোক বিশ্বাস করত কোনো প্রেতাত্মা ওই লোক দুটোর রক্ত চুষে নিয়েছে। এভাবেই বোধহয় ড্রাকুলার জন্ম হয়। পুলিশের জিপে মৃতদেহ তুলে দিয়ে ওরা যখন শহরের দিকে আসছিল তখন মেজর বললেন, ভোর হচ্ছে, এখন কি আর ঘুম আসবে? অর্জুন হাসল। গেলেন আত্মা খুঁজতে, পেলেন মৃতদেহ। মেজর বললেন, ভাগ্যিস গিয়েছিলাম,
নইলে এই দুটো মৃতদেহ পচে গলে জঙ্গলে পড়ে থাকতো শকুনের খাদ্য হয়ে। ওরা যখন শহরে পৌঁছলো তখন আলো ফুটেছে। অর্জুন বলল, থানার সামনে আমাকে নামিয়ে দিন তো, খবরটা দিয়ে যাই। অবশ্য এখন যদি অবনীবাবু থাকেন তবে। মেজর বললেন, অবনীবাবুটা আবার কে? থানার বড়বাবু। থানার সামনে পৌঁছে অর্জুন অবাক। এই ভোরে অবনীবাবু চিন্তিত মুখে থানার সামনে দাঁড়িয়ে আছেন। অবনীবাবু অবাক হয়ে তাকালেন। আরে, এখন এ সময়? অর্জুন বলল, প্রশ্নটা তো আমারই করার কথা। আপনি তো জানেন আমরা ভূত দেখতে গিয়েছিলাম। সারা রাত ধরে সেটাই দেখে এলাম। আপনি মনে হয় রাতে ঘুমোননি। আমার কথা বলছি তারা। আগে বলুন, সত্যি সেসব দেখলেন নাকি? অবনীবাবু কৌতূহলী। দুটো ডেড বডি দেখেছি। সমস্ত শরীরে এক ফোঁটাও রক্ত নেই। কেউ মেরে রক্ত চুষে নিয়ে মাঝরাতে জঙ্গলে ফেলে দিয়ে গেল। সে কি? ফেলে দিয়ে গেল মানে? আপনাদের চোখের সামনে কাজটা করলো? চোখের সামনে ঠিক নয়, গভীর জঙ্গলের একপাশে কাণ্ডটা করলো। ছুটে গিয়েও ধরার কোনো সুযোগ ছিল না। সঙ্গে অবশ্য একজন অফিসার ছিলেন। তিনি ডেড বডি দুটোকে থানায় নিয়ে গেছেন, পোস্টমর্টেম করতে পাঠাবেন। এবার যদি লোক দুটোর আত্মা ভূত হয়ে জঙ্গলে ঘুরে বেড়ায় তো বেড়াতে পারে। কোন অফিসে ছিল আপনাদের সাথে? শ্রীযুক্ত উত্তম কুমার চট্টোপাধ্যায়। ওহ, ওয়ার্থলেস। কোনো কর্মের নয় লোকটা। যে কর্মের নয় তার পুলিশের চাকরিতে থাকার কি দরকার? এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না মশাই। আপনি জেগে আছেন কেন এবার বলুন। চলুন, রাস্তার ওপারে চায়ের দোকানটা খুলেছে, চা খেতে খেতে কথা বলি। অবনীবাবু এগোলেন। অর্জুন নেমে আসার পর মেজারদের গাড়ি আর দাঁড়ায়নি। এখনো রাস্তা শুনশান। জলপাইগুড়ির ঘুম ভাঙতে একটু দেরি। রিক্সাগুলো পথে নামেনি। চায়ের দোকানদার থানার বড়বাবুকে দেখে তৎপর হলো। চায়ে চুমুক দিয়ে অর্জুন বলল, আহ, প্রথম চাটা বেশ ভালোই করে। অবনীবাবু চুমুক দিয়ে বললেন, কাল মাঝরাত পর্যন্ত সন্দীপ এবং ওর বন্ধুদের বাড়িতে তল্লাশি চালিয়েছি, কিন্তু কোনো প্রমাণ পাইনি। এসপি সাহেবের অনুমতিও নিয়েছিলাম। কিছু না পাওয়ার পর ভদ্রলোক আমাকে এমন ভাষায় তিরস্কার করলেন যে লজ্জায় মরে যাচ্ছি, বুঝেছেন? সন্দেহ হয় আমরা যে কোনো বাড়িতে তল্লাশি করতে পারি ঠিকই, কিন্তু অবনীবাবুর মন যে ভালো নেই তা বোঝা গেল। আপনি কি খুঁজতে গিয়েছিলেন? আরে, এতদিন ধরে যেসব টাকা ওরা লুট করেছিল তা নিশ্চয়ই ওদের হেফাজতে থাকবে, এই বলেই গেছিলাম। অল্প বয়সী ছেলেরা এত টাকা কোত্থেকে পেল, এই কৈফিয়ত দিতে পারবেন। থানায় এনে চাপ দিলে ভেঙে পড়তো, কিন্তু হিসেবে কিছু মিলল না। ওরা কিছু বলেছে? হ্যাঁ, আজ ওরা কোর্টে যেতে পারে। অবনীবাবু নিঃশ্বাস ফেললেন। হয়তো এর জন্য খুব বাজে জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারে, বুঝলেন? কি আর করা যাবে। চায়ের দোকানদার দাম নিচ্ছিল না। অবনীবাবু জোর করে দিতে সে নমস্কার করল। অর্জুন বলল, আমার মনে হচ্ছে একটা রাস্তা আছে। রাস্তা? হ্যাঁ, অবশ্য একটা ঝুঁকি থেকে যাচ্ছে, কিন্তু সেটা না নিয়ে কোনো উপায় নেই। আপনার থানায় এখন কজন সিপাহী আছে? কেন? একটু আদরপাড়া চলুন তো। আদরপাড়া? খোলসা করে বলুন তো মশাই, আমার মাথা কাজ করছে না। থানার দিকে যেতে যেতে অর্জুন অবনীবাবুকে ব্যাপারটা বলল। দুজন লাঠিধারী সেপাই পেছনে বসেছিল। অবনীবাবু জিপ চালাচ্ছিলেন, পাশে অর্জুন। জিপটা চলে এলো আদরপাড়ায়। এখন দু একজন রাস্তায়। এই ভোরে পুলিশের জিপ দেখে তারা তো অবাক। অবনীবাবু বললেন, জিজ্ঞাসা না করলে বাড়ি খুঁজে পাওয়া যাবে না, বুঝলেন? অর্জুন বলল, জিজ্ঞাসা করলেই ভিড় দাঁড়াবে। দাঁড়ান দাঁড়ান। জিপটা দাঁড়ালো। এক ভদ্রলোক মর্নিং ওয়াকে যাচ্ছিলেন। অর্জুন জিপ থেকে নেমে বলল, শুনুন, আপনি কি এ পাড়ায় থাকেন? হ্যাঁ। ভদ্রলোক পুলিশের জিপ দেখে থমকে গেল। আমরা একটু সমস্যায় পড়েছি। একজন ডাক্তারের কলকাতা থেকে এ পাড়ায় আসার কথা। ওর আত্মীয় বামাচরণ দত্তর বাড়িতে উঠবেন। বাড়িটা কোথায় বলবেন? বামাচরণ দত্ত? ভদ্রলোক মাথা নাড়লেন। না তো। ওপাশে দুজন দাঁড়িয়ে গেছিল। তারা এগিয়ে এলো। বামাচরণ দত্ত কি করেন? ব্যবসা। না।
চিনতে পারছি না মশাই। আর কিছু বলেছে? অর্জুন মনে করার ভান করে বলল, হ্যাঁ, উনি কয়েকটা অর্থোপেডিক পেশেন্টকে দেখেন। তার মধ্যে বামাচরণ বাবুর পাশের বাড়ির একটা ছেলে আছে। কি নাম যেন? কাবুল। হ্যাঁ, কাবুল কাবুল। তিনজনে একটু আলোচনা করে নিয়ে ভদ্রলোক বললেন, কাবুল নামের একটা ছেলে আছে, প্রতিবন্ধী। সে থাকে সোজা গিয়ে বাদিকের মোড়ে, লাল বাড়িতে। কিন্তু তার আশপাশে তো বামাচরণ দত্ত বলে কেউ থাকে বলে শুনিনি। আপনারা একটু বেলায় আসুন, পাড়ার মুদির দোকানে খোঁজ করলে জানতে পারবেন। অশেষ ধন্যবাদ। অর্জুন গাড়িতে ওঠায় ওরা যে যার মতো চলে গেল। অবনীবাবু অবাক হয়ে বললেন, আশ্চর্য অভিনয় করলেন তো। অর্জুন বলল, সোজা চলুন, বাঁদিকের মোড়ে লাল বাড়িটা কাবুলদের। বাড়ির সামনে গাড়ি রাখার কোনো দরকার নেই, আগে কোথাও পার্ক করুন, হেঁটে যাওয়া যাবে। বাড়িটা চিনতে অসুবিধা হলো না। বেল বাজালেন অবনীবাবু। দ্বিতীয়বারের পর একটি কাজের লোক দরজা খুলল। অবনীবাবু বললেন, কাবুল আছে? হ্যাঁ, ঘুমাচ্ছে। ওর বাবা বাড়িতে থাকলে ডেকে দাও। কাবুলের বাবা মধ্যবয়সী মানুষ, লুঙ্গি পরে গেঞ্জি গায়ে বিছানা থেকে উঠে এলেন। কি ব্যাপার, কি চাই? অবনীবাবু বললেন, আমি থানার অফিসার ইনচার্জ। ভদ্রলোক ঘাবড়ে গেলেন। ও, কি ব্যাপার? মানে, আপনার ছেলে কাবুলের সাথে একটু কথা বলতে চাই। কেন বলুন তো? ওর বিরুদ্ধে একটা অভিযোগ আছে। অভিযোগ? সে কি? আপনি কি জানেন 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট করায় ওর দুটো বাকেটে বাদ গেছে? আমরা জানি। আপনার উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আমরা রুটিন কিছু প্রশ্ন করে চলে যাব। ওকে ঘুম থেকে তুলুন। কিন্তু ওর পক্ষে তো নিচে নামা সম্ভব নয়। তাহলে আমরা ওর কাছে যাচ্ছি। বুঝতেই পারছি যে আপনাদের খুব অসুবিধায় ফেলেছি, কিন্তু ওর সঙ্গে কথা না বলে তো চলে যেতে পারবো না। অবনীবাবু হাসলেন। চলুন চলুন। ভদ্রলোককে অনুসরণ করে দোতলায় এলো ওরা। ঘরের দরজা খোলা, পর্দা ঝুলছে। বাইরে থেকে ভদ্রলোক ডাকলেন, কাবুল, কাবুল। সাড়া এলো ভেতর থেকে। বলো, তোমার মুখ ধোয়া হয়ে গিয়েছে? হ্যাঁ, দুজন ভদ্রলোক তোমার সাথে দেখা করতে চাইছেন। কে? কারা? কাবুলের বাবা জবাব দেওয়ার আগে অবনীবাবু পর্দা ঠেলে ভেতরে ঢুকলেন। বছর 22-এর এক যুবক হুইল চেয়ারে বসে আছে। সামনে খোলা জানালা, ভোরের রোদ পড়েছে ঘরে। কাবুল অবাক হয়ে তাকালো। কি চাই? অবনীবাবু বললেন, তোমার নাম তো কাবুল, আমি থানা থেকে আসছি। কাবুল অবনীবাবুকে দেখলো, তারপর অর্জুনের দিকে তাকালো। হঠাৎ তার মুখের চেহারা বদলে গেল। বলল, আপনি তো অর্জুন। অর্জুন কোনো কথা বলল না। অবনীবাবু বললেন, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। তোমার কোন কোন বন্ধুর সাথে এখনো যোগাযোগ আছে বলো তো? সবার সাথেই আছে, ওরা আসে, ফোন করে। অর্জুন জিজ্ঞাসা করলো, তুমি এখন খুব বই পড়ো? ওর বাবা জবাবটা দিলেন, চিরদিনই পড়ে। ফার্স্ট ডিভিশন ওর বাধা ছিল। ওই মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে। ভদ্রলোক কথাটা শেষ করতে পারলেন না। অবনীবাবু বললেন, এখন তো কত আধুনিক সরঞ্জাম বেরিয়েছে, প্রতিবন্ধীরা সেগুলো ব্যবহার করে স্বাভাবিক মানুষের মতোই চলাফেরা করতে পারে। কাবুলের বাবা বলল, সেগুলোর সাহায্য তো ও নিতেই চায় না। আমেরিকায় একটা অপারেশন করে মূল হাড়ের সাথে এমন ভাবে জুড়ে দেয় যে যে কোনো পার্থক্য বোঝা যায় না। কিন্তু আমার পক্ষে তো ওখানে নিয়ে গিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়, প্রচুর খরচ। কাবুলের মুখ শক্ত হয়ে গেল। বাবা, আমি কি তোমাকে খরচটা করতে বলেছি? না, বলিসনি, কিন্তু সে আশায় তো আছিস। সেটা আমি বুঝে নেব। কাবুল মুখ ফেরালো। অর্জুন জিজ্ঞাসা করলো, সন্দীপ তোমার বেস্ট ফ্রেন্ড তো? সন্ধ্যের পর। কাবুলের বাবা বললেন, খুব ভালোবাসে ওকে। অবনীবাবু অর্জুনের দিকে তাকালো, তারপর কয়েক পা এগিয়ে গিয়ে কাবুলের পাশে দাঁড়ালেন। তোমার বন্ধুরা কি তোমাকে সাহায্য করবে বলেছে? কাবুল চটপট জবাব দিল, নিশ্চয়ই, ওরা আমার জেনুইন ফ্রেন্ড। হুম।
খুব ভালো কথা। ওদের তুমি নিশ্চয়ই প্রশ্ন করেছো কিভাবে ওরা টাকা রোজগার করছে, অত টাকা ওরা কোথায় পাচ্ছে? আমি জানতে চেয়েছিলাম, ওরা উত্তর দেয়নি। তোমার মনে কোনোদিন কোনো সন্দেহ হয়নি? অবনীবাবু জিজ্ঞাসা করলেন। না, ওরা সবাই বড়লোক, ব্যবসা শুরু করেছে বলছে। হঠাৎ কাবুলের যেন খেয়াল হলো, এসব কথা আপনারা কি করে জানলেন? কেন? অবনীবাবু, ওরা তো কাউকে বলতে নিষেধ করেছিল। কিন্তু কাবুল, টাকাটা যদি সৎ পথে ওরা উপার্জন করে এবং তোমার উপকারের জন্য খরচ করে, তাহলে খবরটা চেপে যাবে কেন? অর্জুন জিজ্ঞাসা করলেন। আমি আমি জানি না। টাকাগুলো কোথায়? একটু ইতস্তত করে কাবুল জবাব দিল, আমার কাছেই আছে। অবনীবাবু বললেন, তুমি বললে কেন ওরা গোপন করেছে তা জানো না। আমি তোমার কথা বিশ্বাস করেছি, কিন্তু তোমার উচিত কারণটা জানা। বেশ, জিজ্ঞাসা করব। অবনীবাবু কাবুলের বাবাকে জিজ্ঞাসা করলেন, এই ঘরে ফোন আছে? উত্তরটা কাবুলই দিল, হাত দিয়ে হুইল চেয়ার ঘুরিয়ে সেলফ থেকে কর্ডলেস রিসিভারটা টেনে বার করলো। অর্জুন চটপট এগিয়ে গেল। টেলিফোনে বেশি কথা বলার দরকার নেই, তুমি শুধু বলবে ও যেন এখনই এখানে আসে, কথা আছে, জরুরি। ব্যাস। সন্দীপকে ফোন করছো তো? কাবুল মাথা নাড়ল, ডায়াল করে সন্দীপকে চাইল, তারপর বলল, এই সন্দীপ, তোর সাথে খুব জরুরি কথা আছে, একটু আসতে পারবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই এখনই। আচ্ছা আচ্ছা। যন্ত্রটাকে বন্ধ করে বলল, ও আসছে। অবনীবাবু পাশের দরজাটা দেখিয়ে জিজ্ঞাসা করলেন, এ ঘরে কে থাকে? কেউ না, খালি। কাবুলের বাবার গলার স্বর পাল্টে গেছে। এসব কথা তো আমি জানি না। তুই তো কখনো আমাকে বলিসনি যে তোর বন্ধুরা তোকে টাকা দিয়ে যাচ্ছে। কত টাকা দিয়েছে এ পর্যন্ত? ওরা নিষেধ করেছিল বাবা। কত টাকা দিয়েছে বল? একটু ভাবলো কাবুল, তারপর সেলফ থেকে একটা ডায়েরি বের করে পাতা উল্টালো। 3,70,000 টাকা। হ্যাঁ, এত টাকা! চিৎকার করে উঠলো কাবুলের বাবা। এই ঘরে তুই এত টাকা রেখেছিস? জানতে পারলে তো কোনোদিন ডাকাতি হয়ে যাবে। কেউ জানতো না, তোমরা না বললে কেউ জানবেও না, কাবুল বলল। আর 2,30,000 টাকা জমলে আমি আমেরিকা যেতে পারবো। মোট 6 লক্ষ টাকা লাগে ওই অপারেশনটা করাতে। চোখ বন্ধ করেছিল কাবুল, যেন স্বপ্নটা সত্যিই হতে যাচ্ছে এমন এক আলো ওর মুখে। মিনিট 15 যেতে না যেতেই সন্দীপ পৌঁছে গেল, সঙ্গে আরেকটি ছেলে। অঞ্জুনরা তখন পাশের ঘরে বসে রয়েছে, মাঝখানে পর্দাটা দেওয়া। কি ব্যাপারে, কি হলো? সন্দীপের গলা। বস, কাবুল বলল। তাড়াতাড়ি বল। আর একটা গলা শোনা গেল। কাল রাত্রে পুলিশ খুব হুজ্জুত করেছে, আজ উকিলের সঙ্গে কথা বলে কোর্টে যেতে হবে। যা বলার তাড়াতাড়ি বল। পুলিশ তোদের সাথে ঝামেলা করেছে? হ্যাঁ। কেন? ও অন্য ব্যাপার, সন্দীপ বলল। চটপট বল কাবুল। তোরা আমাকে যে টাকা দিয়েছিস তা কোথায় পেয়েছিস? হঠাৎ এই কথা কেন? সন্দীপের গলায় সন্দেহ। তোরা আমাকে বলেছিস কাউকে না বলতে। কেন? কেন আবার? সবাই জানলে নানান কথা বলবে, তাই। তাতে কি এসে যায়? তোরা আমার উপকার করছিস, এটা তো ভালো কথা। আমি আর অপেক্ষা করতে পারছি না, এখনই আমেরিকা যেতে চাই। দূর, এখনো অনেক টাকা জোগাড় করতে হবে। বাবাকে বললে ধার করেও কিছু জোগাড় তো করতে পারবে। না, এখনই তোর কোথাও যাওয়া চলবে না। সন্দীপের গলা। কেন? বলছি যা, তা তোকে শুনতে হবে। তোদের কথা আমার ভালো লাগছে না। দেখ, টাকাটা আমাদের, তোকে রাখতে দিয়েছি, এটা ভুলে যাস না। কিন্তু টাকাটা তোরা পাচ্ছিস কিভাবে? সেটা জেনে তোর কি লাভ? আমরা চুরি করি আর ডাকাতি করি, তোর তো টাকাটা পেলেই হলো। ফালতু ডেকে আনলি। না, যদি অন্যায় করে টাকাটা নিয়ে আসিস তাহলে আমার দরকার নেই। অন্যায়ের টাকায় আমার পা সারালে সারা জীবন আমি অপরাধী হয়ে থাকবো। মনে হচ্ছে কেউ তোর ব্রেন ওয়াশ করেছে। কাবুল জবাব দিল না। সন্দীপ আবার জিজ্ঞাসা করলো, আজকালকার মধ্যে তুই বাইরে বেরিয়েছিলি নাকি? কারুর সাথে কথা বলেছিস? কাবুল, জবাব দে। আমার কিছু বলার নেই রে, তুই শুধু বল,
এটা ব্যবসা করে সৎপথে উপার্জনের টাকা। বল সন্দীপ, বল বল। দ্বিতীয় গলাটা এবার বলে উঠল, টাকাটা নিয়ে চল সন্দীপ। হ্যাঁ, সেটাই উচিত। কাবুল, টাকাটা দে। কেন? তোর কাছে রাখা ঠিক নয়। যখন 6 লক্ষ হবে তখন তোর কাছে আসবো। দিয়ে দে। ওই সুটকেসে আছে তো? তোরা টাকাগুলো নিয়ে যাচ্ছিস? চিৎকার করে উঠল কাবুল। অর্জুন ইশারা করতেই অবনীবাবু দ্রুত পর্দা সরালেন। সুটকেস থেকে বড় বড় খাম বার করছিল সন্দীপ। তার পাশে একটা ছেলে। অবনীবাবু বললেন, সন্দীপ। সন্দীপ যেন ভূত দেখল। তার হাত থেকে খামগুলো পড়ে গেল। অবনীবাবু বললেন, আশা করি তুমি সুবোধ বালকের মতোই থানায় যাবে। সন্দীপ ঘুরে দাঁড়ালো কাবুলের দিকে। তারপর হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে গেল ওর উপরে। অর্জুন দ্রুত এগিয়ে গিয়ে তাকে আটকে দিতেই সে চিৎকার করে উঠল, তুই তাহলে বেইমানি করলি কাবুল? তুই যাতে হাঁটতে পারিস তাই এত টাকা এনে দিয়েছি, আর তুই পুলিশকে লুকিয়ে রেখে আমাদের আমাদেরকে ফাঁসিয়ে দিলি? হ্যাঁ, বেইমান, বিশ্বাসঘাতক। অর্জুন থানায় ঢুকলো না। অবনীবাবু এখনো উত্তেজিত, খুশিও। সন্দীপ এবং তার বন্ধু ছাড়াও কাবুলকে হুইল চেয়ারে বসিয়ে থানায় এনেছেন তিনি। গাড়ি বেরিয়ে গেল সন্দীপদের অন্য বন্ধুদের তুলে আনতে। অর্জুনের খারাপ লাগছিল কাবুলের জন্য। বেচারা স্বপ্ন আর হয়তো সত্যি হবে না। কিন্তু সত্যি কি সন্দীপ রায়ের উপকারের জন্য ডাকাতি করছিল, বন্ধুকে ভালো করার জন্য? এর উত্তর এখনই পাওয়া যাবে না। এখন বাড়িতে গিয়ে ঘুমোতে হবে, লম্বা ঘুম। দুপুরেই মেজারদের সঙ্গে যেতে হবে ডুয়ার্সে। বোরান সাহেব এখনো বিশ্বাস করেন ওই অঞ্চলে ড্রাকুলা আছে। দেখা যাক। দরজা জানলা বন্ধ করে ঘুমাচ্ছিল অর্জুন। মা ঘুম ভাঙালেন। তখন থেকে লোকটা বাইরে দাঁড়িয়ে আছে। ওর সাথে কথা বলে স্নান খাওয়া করে নিয়ে না হয় আবার ঘুমিয়ে পড়ো। সারা রাত জেগে কয়েক ঘন্টা ঘুমিয়েও অর্জুনের ঘোর কাটছিল না। জিজ্ঞাসা করলো, কে লোক? নাম কিছু বলেছে? হ্যাঁ, গোরক্ষনাথ। অর্জুন মায়ের দিকে তাকালো। মা বললেন, লোকটা যেন কিরকম। অর্জুন ধর্মড়িয়ে উঠে বাথরুমে চলে গেল। একটু ভদ্রস্ত হয়ে যখন বাইরের ঘরের দিকে এগোলো, তখন মা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, চা দেব? হ্যাঁ, দাও। অর্জুন দেখলো এখন 12টা বাজে। দরজা খুলতেই গোরক্ষনাথকে দেখতে পেল সে। তাকে দেখে ডান হাতটা মুঠো করে কপালে ছুঁয়ে নমস্কারের ভঙ্গি করলো গোরক্ষনাথ। অর্জুন জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? একটু কথা ছিল। চারপাশে তাকালো গোরক্ষনাথ। আসুন। গোরক্ষনাথ ভেতরে সন্তর্পণে এসে বসলো। অর্জুন তাকালো। গোরক্ষনাথ বলল, সন্দীপ বাবুদের তো পুলিশ ধরেছে, ডাকাতি করতো ওরা। মুশকিল হলো আমাকেও ওরা জড়িয়ে ফেলবে স্যার এই মামলায়। কেন? আপনি ওসব করতেন নাকি? না না, প্রবল আপত্তি জানালো গোরক্ষনাথ। ওসব করার কথা চিন্তাও করতে পারি না স্যার। সেকেন্ড অফিসার বললেন, ডাকাতির মাল যার কাছে পাওয়া যায় তাকে যেমন শাস্তি দেওয়া হয়, তেমনি যার সাহায্যে ডাকাতি করা হয় তাকেও যে হেফাজতে রাখে তাকেও ধরা হয়। আপনিই বলুন, আমি কি জেনে শুনে বিড়ালটাকে আমার কাছে রেখেছি? ওইরকম বড়লোকি বিড়ালকে 1 মাস রাখলে আমি ফতুর হয়ে যাব স্যার। অর্জুন বলল, আপনি অবনীবাবুর সাথে দেখা করেছিলেন? উনি নাকি সারা রাত জেগেছিলেন, তাই এখন একটু ঘুমাচ্ছেন। দেখা পাইনি স্যার। তাহলে নিশ্চিন্তে থাকুন, আপনার কোনো ভয় নেই। আপনি একটু দেখুন বাবু, এই বেড়ালটাকে আমি থানায় ফেরত দিতে গিয়েছিলাম। ওনারা বলল না, নেবেন না। বলেছেন আমার সাথে ওটাকে আদালতে তুলবেন। তবে একটা কথা বাবু, বিড়ালটা দেখতে পায়। হঠাৎ মুখ চোখ পাল্টে গেল গোরক্ষনাথের। এই সময় মা চা দিয়ে গেলেন, সঙ্গে বিস্কুটও। মা চলে যেতে অর্জুন বলল, দেখতে পায় মানে? তিনাদের কাল রাতে আমি প্রমাণ পেয়েছি স্যার। কিরকম? খাঁচার মধ্যে যেন লড়াই করছিল বিড়ালটা।
একা একা। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল অর্জুনের। সে জিজ্ঞাসা করলো, এখানে আপনার কাজকর্ম কিরকম চলছে? খুব চাপে আছেন? চাপ? কোথায় চাপ বাবু? আগের দিন কি আর আছে? বেঁচে থাকাই এত সমস্যা যে মানুষের সময় কোথায় তেনাদের নিয়ে ভাবার। দিন 15 পর রায়কত পাড়ায় একটা যজ্ঞি করতে হবে। কেন বাবু? চা খাবেন? মায়ের আপত্তি ছিল স্নান খাওয়া না সেরে বেরোনোতে, কিন্তু তাকে বোঝালো মিজানের সঙ্গে একবার দেখা করা দরকার। ওরা বাড়ি থেকে বেরোতেই হাবুকে দেখতে পেল সে হন্তদন্ত হয়ে আসছে। হাবুর ইশারায় যা বোঝা গেল তাতে অর্জুন বুঝলো এখনই সার্কিট হাউসে যাওয়ার দরকার নেই। মেজর এবং গোরান সাহেব অমল সোমের বাড়িতে চলে এসেছেন এবং তাকে খবর পাঠিয়েছে। ওদের আগে আগে হাবু যাচ্ছিল। গোরক্ষনাথের মুখ দেখে মনে হচ্ছিল তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। নিহাতি পুলিশের ঝামেলায় সে পড়েছে, নইলে কখনোই অর্জুনের সাথে দেখা করতে আসতো না। অমল সোমের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করছিল মেজর। তার লক্ষ্য ছিল যেটা সেটা একটা কাক। তা বুঝে হেসে ফেললো অর্জুন। কাছে গিয়ে বলল, আপনি একটা কাককে ওভাবে ধমকাচ্ছেন? আরে বিস্তর কাক দেখেছি, কিন্তু এমন পাজির পা ছাড়া কাক কখনো দেখিনি। সেই কখন থেকে এসেছি তখন থেকে কেবল চেঁচিয়ে চেঁচিয়ে কানের পোকা বার করছে। বেটা, ইঁদুর, ধর্মের গাধা। অর্জুন মজা পেল। ধর্মের গাধাটা কি প্রাণী? কেন, কাশিতে যদি ধর্মের সার থাকতে পারে অর্জুন, তাহলে জলপাইগুড়িতে ধর্মের গাধা থাকতে পারে না? দেখেছো, এখনো থামছে না হাড়ি চাচাটা। মেজর বারান্দা থেকে নেমে একটা ছোট্ট পাথর কুড়িয়ে নিয়ে কার্নিশে বসা কাকটার দিকে তাক করতে লাগলেন। হঠাৎ ছুটে এলো গোরক্ষনাথ। মারবেন না স্যার, মারবেন না, একটু দাঁড়ান, ভালো করে দেখি। এ আবার কি? কাকের জন্য দরদ উতলে উঠলো যে? ওহে, কাক হলো এমন একটা চিজ যে কখনো পোষ মানে না, বুঝেছো? মেজর বললেন। হঠাৎ চিৎকার করে উঠলো গোরক্ষনাথ। দুটো হাত মাথার উপর তুলে নাচতে লাগলো, পেয়ে গেছি, পেয়ে গেছি বলে। এবং চিৎকার কানে যাওয়া মাত্র কাকটা চুপ করে এদিকে ঘাড় ঘুরিয়ে তাকে দেখার চেষ্টা করতে লাগলো। এমন চিংড়ির মতো লাফাচ্ছে কেন হে অর্জুন? মেজর অবাক। গোরক্ষনাথ ছুটে এলো অর্জুনের সামনে। বাবু, যে করেই হোক ওটাকে ধরতে হবে। ওই দেখুন, ওর এক চোখ কানা, ডান দিকটা দিয়ে দেখতে পায় না বলে ঘাড় ঘুরিয়ে বাঁ দিকটা দিয়ে দেখার চেষ্টা করছে। কানা কাক! অর্জুনের মনে পড়ে গেল খোড়া শকুন কালো বিড়াল সংগ্রহে এসে গেছে, কিন্তু গোরক্ষনাথ এখনো কানা কাক খুঁজে পায়নি। মেজরকে ব্যাপারটা বোঝাতে হবে। তাকে বললে প্রথমে তিনি বললেন, যত সব গাঁজাখোরের কাণ্ড। তারপর বললেন, একে দোষ দিয়ে লাভ কি? আমেরিকাতেও এখন দিন দিন গেজেল বাড়ছে। যাকগে, কাকটাকে ধরতে চাও? গোরক্ষনাথ সবেগে মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু। তাহলে ভাত নিয়ে এসো। ভাত চড়ালে যেমন কাকের অভাব হয় না, তেমনি কাক ধরতেও সুবিধা হয়। আফ্রিকার গভীর জঙ্গলে ইগমি নামে একটা উপজাতি থাকে। খুব কম লোকই তাদের দেখতে পায়। আমি ওদের কাছ থেকে পাখি ধরা শিখেছিলাম। আফ্রিকা একটা বিশাল মহাদেশ, তার কিছুটা নাকি এখনো অনাবিষ্কৃত। সেখানে ইগমি নামের উপজাতি থাকতেই পারে, সন্দেহ প্রকাশ করে কোনো লাভ নেই। হাবুকে বলে কিছুটা শুকনো ভাত জোগাড় করা হলো। কিন্তু মেজর যে কায়দাটা করলো তা পশ্চিম বাংলার শিশুরাও জানে। একটা বড় ঝুড়ি খাড়া করে দড়ি দিয়ে বাঁধা হলো। ভাত রাখা হলো ঝুড়ির সামনে। দড়িটা লম্বা, সেটার প্রান্ত ধরে মেজর আড়ালে চলে গেলেন। কাকটা অনেকক্ষণ এক চোখে যাচাই করলো। কোনো কাককে অতক্ষণ এক জায়গায় বসে থাকতে দেখেনি অর্জুন। শেষ পর্যন্ত লোভ প্রবল হওয়ায় কাকটা উঁচু কার্নিস থেকে নেমে এলো ঝুড়ির সামনে। এক পা দু পা করে ভাতের কাছে পৌঁছে গিয়ে খপ করে কিছুটা তুলে লাফিয়ে সরে গেল ঝুড়ির আওতা থেকে। ঝুড়ি পড়লো না, কোনো বিপদও ঘটলো না দেখে বোধহয় কাকটার সাহস বাড়লো। এগিয়ে গিয়ে গপ গপ করে ভাত খেতে লাগলো। আর তখনই মেজরের দড়ির টানে ঝুড়িটা পড়ে যেতেই চিৎকার করে উঠল গোরক্ষনাথ, কাকটা ধরা পড়ে গেছে! ওরান সাহেব কখন যে পিছনে এসে দাঁড়িয়েছিলেন কেউ টের পায়নি। এবার তিনি এগিয়ে এসে জানতে চাইলেন ব্যাপারটা কি। অর্জুন তাকে গোরক্ষনাথের সাধনার জন্য যেসব সামগ্রীর প্রয়োজন সেটার ব্যাখ্যা করলো।
সঙ্গে সঙ্গে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল গোরান সাহেবের। চুরির পাশে উবু হয়ে বসে লক্ষ্য করছিল গোরক্ষনাথ। তিনি তার পাশে গিয়ে দাঁড়ালেন। তুমি সত্যি বলছো? গোরক্ষনাথ মুখ তুলে সাহেবকে দেখে দু হাত নাড়ল। নো ইংরেজি। মেজর বাংলায় অনুবাদ করলে সে দ্রুত মাথা নাড়ল। ইয়েস, ইয়েস স্যার, ইয়েস স্যার। দেন হি উইল গো উইথ আস। মেজরের কাছে বাংলা শুনে গোরক্ষনাথের মুখ চুপসে গেল। আমাকে ছেড়ে দিন স্যার, সবে এত কষ্ট করে কাকটাকে পেয়েছি, এখন এখানে আমার ডিমান্ড বেড়ে যাবে। কত টাকা রোজগার করো দিনে? প্রতিদিন তো হয় না স্যার, তেমন খদ্দের পেলে তখন রোজগার হয়। গোরক্ষনাথ অর্জুনের দিকে তাকালো। ও বাবু, এদের একটু বুঝিয়ে বলুন না। অর্জুন বলল, কিন্তু গোরক্ষনাথ, আপনার এখান থেকে কোনো লাভ হবে না। কেন? পুলিশ তো বেড়ালটাকে নিয়ে যাবে, আর একটা বেড়াল জোগাড় না করলে আপনার চলবে কি করে? তার চেয়ে এরা যা বলছে শুনুন। পুলিশের চোখের সামনে থেকে চলে গেলে তারাও হয়তো আপনাকে ভুলে যাবে। কদিন বাদে সব ঠান্ডা হয়ে গেলে ফিরে আসবেন। অর্জুনের কথাটা বোধহয় মনে ধরলো গোরক্ষনাথের। তারপর একটু ভেবে বলল, আমার মুশকিল হলো ওই বুড়িটাকে নিয়ে। আমি চলে গেলে কে ওকে দেখবে, কে ওর বাজার করে দেবে? আচ্ছা, কত দূর যাব? হাসি মারার কাছে। ও, ঠিক আছে, পাড়ার একটা ছেলেকে বলে দেখি, কিছু পয়সা ওর হাতে ধরিয়ে দিতে হবে। গোরান সাহেব বুঝলেন গোরক্ষনাথ খুশি হয়েছে। উনি সঙ্গে সঙ্গে পকেট থেকে দুটো 100 টাকার নোট বার করে গোরক্ষনাথের হাতে গুঁজে দিলেন। এবার অর্জুন এগিয়ে গেল ঝুড়িটার দিকে। কিন্তু গোরক্ষনাথ, মানলাম এই কাকটা কানা, কিন্তু আপনি বলেছেন ওকে জন্মাতে হবে কানা হয়ে। এই কাকটা যে জন্ম থেকে কানা তা বুঝলেন কি করে? দাঁড়ান দেখাচ্ছি। গোরক্ষনাথ তার জামাটা খুলল। ডান হাত জামার ভেতর ঢুকিয়ে ঝুড়িটাকে সামান্য তুলে খানিকটা চেষ্টার পর কাকটাকে ধরে ফেলল। তারপর ঝুড়ি সরিয়ে ওটাকে বের করতেই কাকটা তীব্রভাবে আর্তনাদ শুরু করলো। বাঁ হাতে ওর মুখ চেপে ধরে কানা চোখটাকে অর্জুনের দিকে নিয়ে এসে বলল, দেখুন বাবু, চোখটা একদম সাদা, কোনো খোঁচা খেয়ে কানা হলে আশপাশের জায়গায় ফুলে থাকতো, চোখের মনিও অন্যরকম দেখাতো। এ একেবারে আমার জন্য এখানে বসে অপেক্ষা করছিল স্যার, তাহলে আমি যাই? অর্জুন মেজরকে জিজ্ঞাসা করলো, আপনারা কি ঠিক করলেন, আজই যাবেন তো না কাল ভোরে? মেজর গোরান সাহেবকে প্রশ্নটা করতেই তিনি বললেন, এখানে খামোখা সময় নষ্ট করে কি লাভ? অর্জুন জানালো, কিন্তু তৈরি হয়ে হাসিমারায় পৌঁছতে তো রাত হয়ে যাবে, বরং শহর থেকে আরো একটু প্রস্তুতি নিয়ে গেলে ভালো হতো না? সেই সিদ্ধান্তই হলো। গোরক্ষনাথ তার সাধনার সামগ্রী নিয়ে সকাল 7টার সময় জলপাইগুড়ি রাজবাড়ির সামনে দাঁড়াবে। গোরক্ষনাথ চলে গেলে অর্জুন মালপত্রগুলো ভালো করে দেখল। মেজর এখান থেকেই চাল, ডাল, তেল, নুন কিনে নিয়ে যেতে চান। যদিও জঙ্গলের গভীরে থাকতে হলে টেন্ট পেতে তখন এগুলো দরকার পড়বে। অর্জুন জানতে চাইল, রাঁধবে কে? কেন, আমি কি মরে গেছি নাকি? বছর 3 আগে উত্তর মেরুর একটা ইগলুর মধ্যে বসে সিল দা মাঞ্চুরিয়ান রান্না করেছিলাম। ওহ, তোমাকে কি বলবো অর্জুন, তাই খেতে এত এস্কিমো হাজির হয়েছিল যে ইগলুতে বসে ঘামতে হয়েছিল আমাকে। মনে হচ্ছিল ফ্যান থাকলে ভালো হতো। মেজর স্বর্গীয় হাসি হাসলেন, যেটা তার গোফদারির জঙ্গল ছাপিয়ে দেখা গেল। ঘামতে হয়েছিল কেন? বেশি ঝাল দিয়ে ফেলেছিলেন? দূর, একটা বড় ইগলুতে 20 জন কোনোভাবে আটতে পারে, সেখানে 100 জন ঢুকে পড়লে শরীরের গরমেই তো ভেতরটা তেতে যাবে, ঘাম তো হবেই। কিন্তু ডুয়ার্সের জঙ্গলে শিল মাছ তো পাবেন না। উফ, জঙ্গলে গিয়ে আমি তোমাকে রাইস দা হেন খাওয়াবো। অর্জুন আর কথা বাড়ালো না। যত জিনিস যাবে তা একটা গাড়িতে আটবে না, বড় সুমো গাড়ির ছাদে চড়ালে কোনো রকমে ম্যানেজ হতে পারে। ওরা অর্জুনকে দায়িত্ব দিলেন তার ব্যবস্থা করতে। তাছাড়া জলপাইগুড়ি জেলার মধ্যে হলেও এসপি সাহেবের একটা অনুমতি তো নিতেই হবে। মেজর এবং গোরান আজ কৌটোর খাবার খাবেন। অতএব অর্জুন বিদায় নিয়ে বাড়ি গিয়ে স্নান খাওয়া শেষ করলো। বাইরে যাওয়ার কথা বললে আগে মায়ের মুখ গম্ভীর হয়ে যেত। এবার শুধু বললেন, তাড়াতাড়ি ফিরে এসো।
কদমতলার মোড়ে একটা সুমো গাড়ি পাওয়া গেল। ওখানেই প্রাইভেট ট্যাক্সিগুলো খদ্দেরের আশায় দাঁড়িয়ে থাকে। সুমো গাড়ির ড্রাইভারের নাম বটা। টাকা পয়সার কথা হয়ে যাওয়ার পর বটা বলল, দাদা, আপনাকে আমি চিনি। আপনি তো জলপাইগুড়ির গর্ব। আমাকে একটা ব্যাপারে মাপ করতে হবে। সন্ধ্যের পর যদি গাড়ি না চালাই তখন আমার খোঁজ করবেন না। কেন? এই এমনি। অর্জুন বুঝলো লোকটা তখন নেশা করবে। সে বলল, যদি তোমাকে রাতের জন্য একেবারে ছুটি দিয়ে দেওয়া হয় তাহলে যা ইচ্ছে তাই করো, নইলে নয়। কথা হলো বটা ভোর 6টায় তার গাড়ি নিয়ে অর্জুনের বাড়িতে চলে আসবে, আর সুমোর ওপরে একটা কেরিয়ার লাগিয়ে নেবে আজই। বিকেলে থানায় এলো অর্জুন। অবনীবাবু চেয়ারে যে ভদ্রলোক বসে আছেন তার সাথে এখনো আলাপ হয়নি তার। এসপি সাহেব নতুন এসেছেন। অবনীবাবু উল্টো দিকে বসেছিলেন। অর্জুনকে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আরে আসুন আসুন স্যার, ইনি অর্জুন, এর কথাই আপনাকে বলছিলাম। এসপি সাহেবও উঠে দাঁড়িয়ে করমর্দন করে বললেন, অনেক অনেক ধন্যবাদ অর্জুন, আপনার সাহায্য ছাড়া এত বড় ক্রিমিনালদের ধরা একটু কঠিন হতো। অর্জুন বলল, আমার মনে হয় না এরা বড় ক্রিমিনাল, তবে কাজটা এরা ঠিক করেনি এতে সন্দেহ নেই। যাই হোক, আমি আপনার কাছেই যাচ্ছিলাম, এখানে দেখা পেয়ে ভালো হলো। বলুন। আমরা আগামীকাল হাসিমারার দিকে যাচ্ছি। আমার সঙ্গে একজন বাঙালি এবং একজন ইংরেজ ভাষী আমেরিকান আছে। ওরা ওদিকে জঙ্গলে কয়েকদিন থাকতে চান। এ ব্যাপারে কোনো অসুবিধা হলে যাতে লোকাল থানা সাহায্য করে তাই একটু অনুরোধ করছি। অর্জুন বলল, নিশ্চয়ই, আমি জানিয়ে দেব, কিন্তু ফরেস্টে থাকতে হলে আপনাকে তো ডিএফওর সাথেও কথা বলতে হবে। ও হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তার সাথেও দেখা করব। অবনীবাবু বললেন, আজ ওদের কোর্টে তুললাম। ওদের আত্মীয়রা বেলের জন্য এসেছিল, একমাত্র সন্দীপের জন্যই কেউ আসেনি। কিন্তু আরো তদন্তের জন্য কোর্ট ওদের কাউকেই বেল দেয়নি। অর্জুনের মনে পড়ে গেল, আচ্ছা, গোরক্ষনাথকে কবে লাগবে আপনাদের? ওহো, এই বেড়ালটার ব্যাপারে? ওকে লাগবে কেস ওঠার সময়, সে তো দেরি আছে। আসলে গোরক্ষনাথ আমাদের সাথে যাচ্ছে। সে কি? ওখানেও ভূত প্রেতের ব্যাপার আছে নাকি মশাই? তার চেয়েও একটু ভয়ঙ্কর, ড্রাকুলা। অর্জুন হেসে বেরিয়ে এলো। ঠিক সকাল 6টায় বটা গাড়ি নিয়ে এলো। অর্জুন তৈরি হয়েছিল। গতকাল সন্ধ্যাবেলায় সে ডিএফও সাহেবের সাথে দেখা করে লিখিত অনুমতি নিয়ে এসেছে। তিনি তার দপ্তরকে জানিয়ে দেবেন বলেছেন। মেজর এবং গোরান সাহেবকে তুলে সে চলে গেল সুমো নিয়ে অমল সোমের বাড়িতে। কাল বিকেলে মেজর এত বাজার করেছেন যে বটার মুখ গম্ভীর হয়ে গেল। গাড়ির ছাদে মালপত্র তুলে ত্রিপল দিয়ে বেঁধেও যা উদ্বৃত্ত রইল তা পিছনের সিটে রাখতে হলো। সুমো দেখে গোরান সাহেব খুশি, মেজর। তিনি বললেন, আফ্রিকার জঙ্গলে আমি যে গাড়ি ব্যবহার করতাম সেগুলো হলো ব্রিটিশ জিপ, খুব শক্তপোক্ত, বুঝেছো? পাম্প থেকে গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে নিয়ে ওরা শহর ছেড়ে যাওয়ার মুখে রাজবাড়ির সামনে দাঁড়ালো। সেই ভোরে তিনটে খাঁচা আর একটা বড় ব্যাগ নিয়ে গোরক্ষনাথ দাঁড়িয়ে আছে। অর্জুন বলল, উঠে আসুন। খাঁচাগুলো তুলে পেছনের সিটে বসে গোরক্ষনাথ বলল, কাল রাতে খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, ওই তিনটে না থাকলে। কেন, কি হয়েছিল? অর্জুন জিজ্ঞাসা করলো। তেনাদের কেউ পথ ভুল করে চলে এসেছিলেন স্যার, গোরক্ষনাথ বলল। তিস্তা ব্রিজ ছাড়িয়ে সুমো ডুয়ার্সে ঢুকলো। দুপাশে ধানের ক্ষেত, চওড়া হাইওয়ে, তখনও রোদ কড়া না হওয়ায় বাতাসে ঠান্ডা আমেজ। পিছনের খাঁচায় বসে কাকটা মাঝে মাঝে কাঁ কাঁ করে উঠছে। মেজর দু হাতে কান ঢাকলেন। উফ, হাড়ি চাচাটার মুখ বাঁধা যায় না। গাড়ি দোমোহনী পেরিয়ে বাইপাস ধরলে চারপাশে সবুজের দিকে তাকিয়ে কোরআন সাহেব বলে উঠলেন, বিউটিফুল। অর্জুনের মনে পড়ল সে যখন আমেরিকায় গিয়ে হাইওয়ে ধরে কোথাও গিয়েছিল তখন দুপাশে একই দৃশ্য দেখেছে, কোথাও দৃশ্যান্তর হয়নি, ফলে একটু বাদেই একঘেয়েমি এসে গিয়েছিল।
ধূপগুড়ি থেকে বাঁক নিয়ে ওরা রাস্তা সংক্ষেপ করলো। ধূপগুড়িতে মেজার ব্রেকফাস্ট করতে চাইছিলেন, দুটো করে ডিম আর হাতে করা রুটি। এর বেশি অন্য কিছু খেলে নাকি ওদের পেট খারাপ হতে পারে। সঙ্গে প্রচুর পরিমাণে জলের বোতল রয়েছে। এরা দুজনেই বাইরের জল খান না। অর্জুন গরম গরম পুরি আর তরকারি খেলো, সঙ্গে জিলিপি। গোরক্ষনাথও তাই। ওদের খাওয়া জুল করে দেখছিলেন মেজর। তারপর বড় একটা নিঃশ্বাস ফেলে বললেন, এসব আমিও খেতাম ছেলেবেলায়। এখন অসুবিধা হচ্ছে কেন? বড় লোকের বাড়ির কুকুর দেখেছো অর্জুন? বাছাই করা খাবার ছাড়া খায় না। মাছ বা মাংস কাটা বা হাড় বাদ দিয়ে তাদের মুখের সামনে তুলে ধরা হয়। ইনজেকশন ওষুধ নিয়মিত খাইয়ে তাজা রাখা হয়। গরমের সময় ঠান্ডা ঘর, আবার ঠান্ডার সময় গায়ে কম্বল চাপিয়ে দেওয়া হয়। আর এইসব করে ওদের স্বাভাবিক প্রতিরোধ শক্তির 12টা বেজে যায়। রাস্তার কুকুর বা বাড়ির নেড়ি কুকুর যাকে সহজে হজম করে ফেলে, ওরা তা খেলে মরেই যায়। আমিও তাই হয়ে গেছি বলতে পারো। তেলে ভাজা কিছু দেখলেই সন্দেহ করি। মিজার বললেন। নিজের সাথে একটা নেড়ি কুকুরের তুলনা ভালো লাগার কথা নয়, তবুও অর্জুনের মনে হলো মেজর তো তাকে আহত করার জন্য উপমাটা দেননি। এই কথাগুলোর মধ্যে তিনি নিজেকে নিয়েও ঠাট্টা করেছেন। ইচ্ছা করলেই এখন সবকিছু খেতে পারেন না। ওরা যখন মাদারিহাট পৌঁছলো তখন প্রায় 11টা বাজে। ইতিমধ্যে কোরআন সাহেব দুবার ম্যাপ দেখেছেন। ডুয়ার্সের এই অঞ্চলের বিশদ ছাপা ম্যাপ আমাদের দেশেই পাওয়া যায় না। সেই ম্যাপ যে কি করে আমেরিকায় পাওয়া গেল তা কে জানে। নিজের দেশের বাইরের পৃথিবী সম্পর্কে ওরা কত খোঁজ খবর রাখে, তার 1% আমরা নিজেদের দেশ সম্পর্কে রাখি না। মোড়ের মাথায় এসে গাড়ি থামিয়ে গোরান সাহেব জিজ্ঞাসা করলেন, ম্যাপে বলছে ডান দিক ধরে কিছুটা গেলে হলং নামের একটা জঙ্গল পড়বে, রাইট? অর্জুন মাথা নাড়ল। জঙ্গলটার নাম হলং কিনা জানি না, তবে ওখানে হলং ফরেস্ট বাংলো আছে। আপনি কি ওখানে যেতে চান? ফরেস্ট বাংলোয় টুরিস্টরা থাকবে। ইয়েস, নাম বলছে জলদাপাড়া। অর্জুন বলল, হ্যাঁ, খুব বিখ্যাত ফরেস্ট, গন্ডারও দেখা যায়। বোরান সাহেব বললেন, আমরা ওদিকে যাব না। ওখানে কোনো হোটেল আছে? গাড়ি একটু এগোতেই বাজার এলাকা চলে এলো। সেখানে ওরা গাড়ি থেকে নেমে একটা চায়ের দোকানে ঢুকলো। গোরক্ষনাথ নামলো না। সে তার ব্যাগ থেকে খাবার বার করে পাখি দুটিকে আর বিড়ালটাকে খেতে দিতে লাগলো। 3 গ্লাস চা নিয়ে বসে দোকানদারদের কাছে জিজ্ঞাসা করে জানা গেল ওখানে কোনো হোটেল নেই। জলদাপাড়ার জঙ্গলের ভেতর যেমন হলং বাংলো আছে, তেমনি জঙ্গলের বাইরে মাদারিহাট টুরিস্ট লজটি এত বড় যে এখানে আর হোটেল ব্যবসা করার কথা কেউ ভাবেনি। হোটেল আছে হাসিমারায়, হোটেল আছে ফুনশিলিংয়ে। দুজন ভদ্রলোক চা খাচ্ছিলেন আর ওদের কথাবার্তা শুনছিলেন। তাদেরই একজন জিজ্ঞাসা করলো, আপনারা কোত্থেকে আসছেন? মেজর জবাব দিলেন, আপাতত জলপাইগুড়ি থেকে আসছি ভাই। ও ওখানে থাকে, ওর নাম অর্জুন। তুমি যেন নিজেকে কি বলো? অর্জুন বলল, থাক না। ভদ্রলোক বললেন, অর্জুন, কিছু মনে করবেন না, আপনি কি সেই সত্য সন্ধানী? মেজর লুফে নিলেন শব্দটা। ইয়েস, ইয়েস, সত্য সন্ধানী। ভদ্রলোক হাত বাড়িয়ে বলে উঠলেন, আরে ভাই, আপনার গল্প তো খুব শুনেছি। আপনি তো আমেরিকায় গিয়ে রহস্য উদ্ঘাটন করেছেন। আপনার জন্য আমরা জলপাইগুড়ির লোকেরা খুব গর্বিত। তাছাড়া আপনার গুরু মিস্টার অমর সোম, তার সাথে আমার একসময় খুব পরিচয় ছিল। খুব ভালো লাগছে আলাপ হয়ে। আপনার পরিচয়টা? অর্জুন জিজ্ঞাসা করল। আমি সামান্য লোক, ব্যবসা করে খাই, আলিপুরদুয়ারে থাকি। তবে এখানে মাইল 20 দূরে একটা বাড়ি কিনেছি, বুঝলেন, ঝোঁকের মাথায়। একজন ব্রিটিশ বাড়িটা বানিয়েছিল। স্বাধীনতার পর ভদ্রলোক এক চা বাগানের মালিককে সেটা বেচে দিয়ে চলে যায়। ওরা, বুঝলেন, কিছুদিন ব্যবহার করার পর প্রায় পোড়া বাড়ির মতো ফেলে রেখেছিল।
জলের দামে পেয়ে গেলাম, বুঝলেন? নিয়ে নিলাম। আমার নাম লোকনাথ দত্ত। এই নামের কোনো লোকের কথা অমল সোমের কাছে শুনেছে বলে মনে পড়লো না অর্জুনের। তবে ভদ্রলোক বেশ মিশুকে, এটা বোঝা গেল। চায়ের দাম দিতে যাচ্ছিল অর্জুন, লোকনাথ বাধা দিলেন। নিজে দাম মিটিয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা এদিকে কেন? বেড়াতে? একরকম তাই। ওরা এসেছেন আমেরিকা থেকে, জঙ্গলে ঘুরতে চান, কিন্তু ফরেস্ট বাংলোতে নয়। অর্জুন জানালো, তাই নাকি? কিন্তু এদিকে জঙ্গল এখন নিরাপদ নয়, বুঝলেন? কেন? মেজর এবার জানতে চাইলেন। ম্যান ইটার ঘুরছে নাকি? জন্তু জানোয়ার নিশ্চয়ই আছে, তবে তারা মানুষ খেকো নয়। প্রায়ই একটা না একটা মানুষের ডেড বডি আজকাল পাওয়া যাচ্ছে, যার শরীরে এক ফোঁটা রক্ত নেই। মেজর চট করে গোরান সাহেবের দিকে ঘুরে দাঁড়িয়ে খবরটা ইংরাজিতে পরিবেশন করলেন। গোরান কৌতূহলী হয়ে লোকনাথকে জিজ্ঞাসা করলো, লোকগুলোর শরীরে কোনো দাগ আছে, বিশেষ করে গলার পাশে? আমি দেখিনি, লোকাল থানার অফিসার বলতে পারবে। যাকগে, আপনারা ইচ্ছা করলে আমার বাড়িতেই থাকতে পারেন। জঙ্গলের গায়ে বাড়ি, মুশকিল হলো ওখানে কোনো কাজের লোক থাকতে চায় না। অনেক চেষ্টা করেছি, সবাই ভয় পায়। কেন? অর্জুন জিজ্ঞাসা করলো। আরে পাণ্ডব বর্জিত জায়গা মশাই, অন্তত 10 মাইলের মধ্যে লোকজন নেই। আমার স্ত্রী তো কি বকাবকি করেছেন ওরকম জায়গায় বাড়ি কিনেছি বলে। তা জঙ্গলে থাকবেন কি করে? তাঁবু আছে, তাঁবুতে থাকলে নিজের হাতে সব করতে হবে। আমার ওখানে বিছানাপত্তর পাবেন, কিচেন আছে, গ্যাস আছে, দরকার হলে রান্নাও করে নিতে পারেন। নইলে গাড়ি পাঠিয়ে খাবার আনিয়ে নেবেন। কদিনের প্রোগ্রাম? লোকনাথ জানতে চাইলেন। খুব বেশি হলে দিন 7। তাহলে চলুন চলুন। দ্বিতীয় ভদ্রলোক এসে দাঁড়িয়েছিলেন পাশে। লোকনাথ তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আমার বন্ধু প্রদীপ পান্ডে। ভদ্রলোক প্রতি নমস্কার করলেন। লোকনাথ বললেন, চলুন চলুন, ড্রাইভারকে বলুন আমার গাড়িকে ফলো করতে।